জি24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। বন্ধ রেলগেটের ভেতর গাড়িতে ধাক্কা ট্রেনের। বড় দুর্ঘটনা খড়দার সোদপুর স্টেশনের মাঝখানে বন্ধ লেভেল ক্রসিংয়ে। কি করে এই ঘটনা তদন্তে রেল, তবে দুর্ঘটনার পরে হুঁশ ফিরছে কই? সন্ধে 8:45, ঠিক সেই সময় হাজারদুয়ারি এক্সপ্রেস একেবারে এই 4 নম্বর লাইন দিয়ে সে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। ঠিক সেই সময় এই পাশের যে রেলগেট আছে 9 নম্বর খড়দার রেলগেট, সেই রেলগেট কিন্তু পড়ে যায় এবং ওই পাশের যে রেলগেট রয়েছে অর্থাৎ পশ্চিম দিকের রেলগেট, সেই রেলগেট কিন্তু খোলা থাকে। সেই রেলগেটের তলা দিয়ে দ্রুত গতিতে দুটি গাড়ি কিন্তু ছুটে আসে, একেবারে এই লাইনের উপর এসে দাঁড়ায়। তারপরেই কিন্তু রেলের এসে সোজা সেই গাড়ির পেছনে ধাক্কা মারে। সেই গাড়ি ছিটকে গিয়ে পড়ে একদম রেলগেটের ওপরে। যদিও গাড়িতে শুধুমাত্র একজন গাড়ি চালক ছিল, ঠিক সেই কারণেই বড়সড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু সেই দুর্ঘটনার পরেও এখনো কিন্তু মানুষের হুঁশ ফেরেনি। একেবারেই রেলগেট পড়া থাকা অবস্থায় এইভাবেই কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে বারবার করে কিন্তু পার হচ্ছে রেলগেট। যদিও আরপিএফের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে তাদের বুঝিয়ে সাইডে বা দূরে দাঁড় করানোর, কিন্তু কোনো মতেই হুঁশ ফেরে না মানুষের। প্রতিদিন যখন অফিসে রাত্রে থেকে ফিরি, মানে এরকমই দেখছি, মানে মানুষের এমন হয়ে থাকে গেটের সঙ্গে লাগিয়ে গাড়িটাকে রেখে দিয়েছে, মানে ওই আগে বেরোবে আর কেউ বেরোবে না। কোনো দায়িত্ব নেই, পাবলিকের সচেতনতার বোধের অভাব আছে, খুব অভাব আছে, মানবিকতা বোধও নেই। ঠিক আছে, কিছু বললে মানতে চায় না, নিজেরা নিজের মতন গেট একটু ফাঁকা পাচ্ছে, ওখান দিয়ে গাড়ি ঢুকিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই নিয়ে অসীম দাসগুপ্তবাবু অনেকবার মিটিং করেছে, কেন্দ্রে 4-5 বার এখানে ওভারব্রিজ হচ্ছে না, যার দরুনে লোক পারাপার করছে লেভেল ক্রসিং দিয়ে। আর বিশেষ করে সাবওয়ের দরকার মাঝামাঝি। ওই দেখুন না, দুদিকে গেট পড়ে আছে, লোক পারে। এটা কি মানুষের একটা বিবেকে লাগে না? একটা সেন্সে আসা উচিত তো, যে গেট যখন পড়ে যায় আমার যাওয়া উচিত নয়। যে রেলগেট পার করা মানুষের একদম স্বভাব হয়ে দাঁড়িয়েছে, ঝুঁকি নিয়ে পারাপার করে একেবারেই মানুষজন। কেন এত ঝুঁকি নিয়ে পারাপার করে? মাঝে মধ্যেই কিন্তু এই ঝুঁকি নেওয়ার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টও হয়, সেটাও কিন্তু আমরা দেখেছি। কবে বন্ধ হবে এই ঝুঁকির পারাপার, সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। খড়দা থেকে শুভ্রর সঙ্গে বরুণ, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন রয়েছেন, তাদের সঙ্গে একটু আলাপ করি দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সিপিআরও কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন একজন নিত্যযাত্রী, শ্রীরামপুর রেলগেট দিয়ে যিনি যাতায়াত করেন, সন্তোষ সিং রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত রেলকর্তা ডিসি মিত্রও থাকবেন, তার সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু একটা বিষয়, আমরা মানুষের কথা বলছি, ঝুঁকি নিয়ে পারাপার করছে, এরকম বহু ছবি হয়েছে, বহু যাত্রীদের দোষারোপ করার বিষয় হয়েছে। কিন্তু এটাও তো দেখতে হবে যে যদি এরকম পরিস্থিতি হয় যে রেলগেট পড়লো এবং তারপরে মস্ত বড় একটা জ্যাম এবং দিনের পর দিন একই রকম নাকানি চোবানি পরিস্থিতি, তাহলে কি হবে? এখানে যে ঘটনা, সেখানে একটা প্রশ্ন আছে, যেখানে একদিকে রেলগেট উঠেছিল বলে এরকম একটা বিষয় সামনে আসছে, ম্যানুয়াল গেট, তাতেই কি বিপত্তি? এই সমস্ত নিয়ে শুরুতে আমি কৌশিকবাবুর কাছে যাব। কৌশিকবাবু, কালকে যে ঘটনা ঘটেছে, আমি বলছি না রেলের দোষ বা কি, এভাবে দোষারোপ করে দেওয়াটা খুব সহজ। রেলকে যেমন দায় নিতে হবে কিছু কিছু, সাধারণ মানুষ যেমন দায় নিচ্ছে, সাধারণ মানুষই বক্তব্য করছেন যে ঝুঁকির পারাবার এরম দায় নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যাটাও তো রেলকে বুঝতে হবে। তারা তো প্রত্যেকেরই থাকে, রেলেরও আছে, মানুষেরও আছে। না, এই পার্টিকুলার এই ইনসিডেন্টে এখানে রেলের কোনো রকম দায় ছিল না, গতকালকের যে ঘটনাটা। এবারে যেটা আসি, যেটা আপনি বললেন যে ট্রেন যদি রেলগেট যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, মানে পড়ে থাকে, ক্লোজ থাকে, সেক্ষেত্রে ট্রাফিক জ্যাম অনেকটা হয়ে যাবে। এই জন্য রেলওয়ে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হলো যে ফুট ওভারব্রিজ, এফওবি বা রোড ওভারব্রিজ করে দেবো রেলের ট্র্যাকের উপরে। এ তো মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। না, দীর্ঘমেয়াদী নয়। আমাদের খড়দা এখানেই কতদিন ধরে টানাপোড়েন, ওভারব্রিজ করা হবে বলে স্থানীয় বাসিন্দারা রাজনৈতিক টানাপোড়েন নেই, যেগুলো প্রবলেম ছিল সেগুলোকে আমরা প্ল্যানও আমাদের হয়ে গেছে, এগিয়ে গেছি।
270 কোটি টাকা আমাদের খরচা হচ্ছে, কারণ এত ডিটেলস আমি আপনাকে যখন বলছি টিভি ক্যামেরার সামনে তখন দায়িত্ব নিয়ে কথা বলছি। এক্ষেত্রে যেটা হয় যে রেলের পোর্শনটা রেল করে থাকে, বাকি পোর্শনটাই আমরা স্টেট গভর্নমেন্টের থেকে সহযোগিতা নিই। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুরোটাই নিজেদের খরচে করে দেবো, মানে অ্যাপ্রোচ রোডটাও করবো, ওদিকে রেলের পোর্শনটাও করব। কতগুলো? হ্যাঁ, কতগুলো করে আসছি। প্রথমে খর্দার 9টাকে নিয়ে শেষ করে নিই, 9 নম্বর গেটটা নিয়ে। আচ্ছা, মানে আপনি এখানে করবেন, এইখানে হবে? হ্যাঁ, এখানেই হবে। আচ্ছা, এটা বড়সড় খবর। এখানে রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে একটা রোড ওভারব্রিজ করে দেওয়া হবে, দীর্ঘদিনের দাবি, গুরুত্বপূর্ণ খবর। বেশ, এর সঙ্গে যেটা আমরা করব যে আমাদের এক্সপিরিয়েন্স বলছে যে অনেক সময় যে ছোট গাড়িগুলো হয়তো যায়, কিন্তু বাইক বা ইত্যাদি যেগুলো মানুষ খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে সেইগুলো এফওবিটা ইউজ করে না বা রোড ওভারব্রিজটা ইউজ করে না। সেক্ষেত্রে আমরা একটা আন্ডারপাসও করছি। আচ্ছা, আন্ডারপাসও করছি, এই জায়গাতেই করছি, এখানেই হবে। আর গুরুত্বপূর্ণ খবর, ওভারব্রিজ হবে, আন্ডারপাস হবে। আচ্ছা, আন্ডারপাস হবে, কেননা আমাদের এক্সপিরিয়েন্স বলছে সবাই ওই এফওবিটা ইউজ করছে না, বা এফওবি বারবার ভুল বলছি, রোড ওভারব্রিজটাকে ইউজ করছে না, আরওবিটাকে ইউজ করে না, অনেক জায়গায় দেখছি। তারা চায় যে খুব তাড়াতাড়ি যাতে পৌঁছে যাওয়া যায়, সেই জন্য আমরা আন্ডারপাসেরও ব্যবস্থা করছি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের এরিয়াটায়, মানে যেখানটা রেলের এরিয়া নয়, সেইখানটাও আমরা নিজেদের খরচে করব। 270 কোটি টাকা আমরা ওই জন্যই বরাদ্দ করাচ্ছি। এই 270 কোটি টাকায় আপনারা কতগুলো? একটাই পার্টিকুলার দিস ব্রিজ। আচ্ছা, এইটার জন্য 270 কোটি টাকা বরাদ্দ। গুরুত্বপূর্ণ খবর, খড়গপুরের এই যে সোদপুরের এই যে জায়গাটা, খর্দার এই যে 9 নম্বর রেলগেটে যেখানে দুর্ঘটনার খবর, 270 কোটি টাকা রেলের তরফে বরাদ্দ করা হয়েছে, যেখানে ওভারব্রিজ হবে, যেখানে আন্ডারপাস হবে, তাই তো? এছাড়াও আমরা বারাসাতে দেখবেন 2টো লাইন আছে, তার উপর দিয়েও আমরা এটা আরো আপনি অনেক বড়সড় ঘোষণা করছেন, খুব ভালো লাগছে শুনতে। ভেবেছিলাম একটা বিতর্ক হবে, এখানে রেলের তরফ থেকে আগে থেকেই বেশ কিছু বিষয় সামনে রাখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কতদিনে হয় এটা? আমি আসবো এই জায়গাটা, এবং আমি আপনাকে সন্তোষবাবু যারা রেলযাত্রী তাদের বক্তব্যও শোনাবো যে তাদের রোজনামচাটা, দুর্ভোগের রোজনামচাটা কোন জায়গায়। আমি আসবো একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রেলগেট সমস্যা, রেলগেট নিয়ে যন্ত্রণা, এই আলোচনায় আসার আগে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্য পুলিশের ডিজি পদে ফের রাজীব কুমার। রাজ্যের ডিজি পদে ফেরানো হলো রাজীব কুমারকে। সঞ্জয় মুখার্জিকে করা হলো ডিজি দমকল। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রম আরো আপডেট দেবে। বিক্রম, কিন্তু যেটা দেখা যায় যে মডেল কোড অফ কন্ডাক্ট চলছিল, সেই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের যিনি ডিজি ছিলেন রাজীব কুমার, তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে সঞ্জয় মুখার্জি তাকে ডিজিপি করা হয় এবং লোকসভা নির্বাচনের পর এনসিসি চলে গিয়েছে আমরা জানি, এবং 4টে বিধানসভা উপনির্বাচন ছিল এবং সেই প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। আপাততভাবে রাজ্যে কোনো রকম কোনো মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজীব কুমার, যিনি এর আগে ডিজি ছিলেন, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে তিনি ডিজি ছিলেন, তাকে কিন্তু আবার নতুন করে ডিজি পদে নিয়ে আসা হলো। একদিকে যেরকম রাজীব কুমার তিনি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, সেই প্রিন্সিপাল সেক্রেটারি থাকার পাশাপাশি তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি হিসেবে, এবং তাকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি করা হলো আবার নতুন করে। তার জায়গায় যেটা আমরা জানতে পারছি, যিনি যাকে নিয়ে আসা হয়েছিল সঞ্জয় মুখার্জি, তাকে কিন্তু সরানো হলো রাজ্য পুলিশের ডিজি পদ থেকে এবং তাকে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি ফাইল হিসেবে কিন্তু পোস্টিং করা হয়েছে। এই অর্ডার বা এই নির্দেশিকা কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ বিক্রম। যে আলোচনায় ছিলাম আমরা, এবং কৌশিকবাবু বলছিলেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে এই সমস্যা মেটানোর জন্য, কিন্তু সমস্যা এতদিন ধরে সাধারণ মানুষ যা পুইয়ে এসছেন সেটাও একটু জানা দরকার। আমরা দু প্রান্তে চলে যাব। ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী এবং বরুণ সেনগুপ্ত রয়েছেন ঠিক সেই জায়গা থেকে, খর্দা থেকে, যেখানে এই ঘটনা ঘটেছিল। বরুণ, একটু জানতে চাইব, খর্দায় আমরা সকাল থেকে দেখিয়েছি যে কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করেন এবং ওই গাড়ি চালক কিভাবে তিনি বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন ভেতরে, কিন্তু সাধারণ মানুষকে রোজ যে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওখানে, সেই জায়গাটা কিরকম? একেবারে রোজ কিন্তু দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বেশ কিছু কিন্তু দাবি সাধারণ মানুষের রয়েছে। তারা যেমন রেলগেট পার হয়ে যান, ঠিক পাশাপাশি তাদেরও কিছু দাবি রয়েছে। যদি আন্ডারপাস করা যায় এই খর্দায়, যদি ফ্লাইওভার করা যায়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু
হবে এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। কিন্তু যদি এই ধরনের ঘটনা বা এই জিনিস যদি কমাতে হয়, যে অ্যাক্সিডেন্ট বারবার করে খড়দার এই 9 নম্বর রেলগেটে প্রাণহানি হয় বা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট কমাতে কিন্তু একেবারেই আন্ডারপাস যেমন একটি দরকার, তেমনই পাশাপাশি দরকার হচ্ছে একটি ফ্লাইওভারের। যদিও এখন তো তুমি যেটা জানাচ্ছিল যে সেখান থেকে আন্ডারপাস বা ফ্লাইওভারের সমস্যা সমাধানে কিন্তু রেল যথেষ্ট তৎপর হয়েছে, কিন্তু পাশাপাশি বলে রাখি এই তৎপরতা কিন্তু এলাকার মানুষ বলছে অনেক দিন আগেও কিন্তু এই একই ধরনের কিন্তু তৎপরতা দেখা গিয়েছিল, রেলের তরফ থেকে বলা হয়েছিল যে এখানে আন্ডারপাস এবং ফ্লাইওভার হবে, কিন্তু সেইটাও কিন্তু জলে চলে গিয়েছিল। আরেকটি ঘটনার আরেকটু অসুবিধা রয়েছে এলাকার বাসিন্দাদের, যে 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো টিকিট কাউন্টার কিন্তু খড়দা স্টেশনে নেই। এটা কিন্তু প্রত্যেকেই চায়, কারণ প্রত্যেকেই 4 নম্বর প্ল্যাটফর্মে যারা খড়দা স্টেশন রোড থেকে আসেন, সেই খড়দা স্টেশন রোড থেকে এসে কিন্তু তারা কিন্তু একদম এখান দিয়ে পার হয়ে গিয়ে 1 নম্বরে টিকিট কেটে আবার 4-এ যদি ট্রেন দেয় তাহলে কিন্তু তাদের আবার 4-এ ফিরে আসতে হয়। এটা একটা বড় সমস্যা খড়দা অঞ্চলের বাসিন্দাদের। এটাও কিন্তু তারা চাইছেন যে এই ধরনের যদি রেলের যে বুকিং কাউন্টার সেটা নেই বললে নয়, একসময় কিন্তু রেলের বুকিং কাউন্টার ছিল, এখনো কিন্তু সেই বুকিং কাউন্টার বন্ধ হয়ে পড়ে রয়েছে। একদমই, অনেক ধন্যবাদ বরুণ। এবং আবারও কিন্তু কৌশিকবাবু স্টুডিওতে বসে আপনি আশ্বাস দিলেন যে 270 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ওভারপাস এবং আন্ডারপাস হবে। আমি আসবো, তবে আমি একটু নকিবের কাছে যাব। ডায়মন্ড হারবারে বিভিন্ন লাইনেও একই সমস্যা। কি সমস্যা নকিব? দেখো সব্যসাচী, তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার এই যে শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইন, কাকদ্বীপ লাইন, যেখানে লক্ষ্মীকান্তপুর, জয়নগর লাইন, ক্যানিং লাইন, এইসব যে লাইনগুলো আছে যেখানে ওভারহেড যে গেটগুলো আছে, সেই গেটগুলোতে ট্রাফিক গেট যেগুলো হচ্ছে এমার্জেন্সি গেট, সেগুলো না পড়লে যেমন গাড়ি আসে না, ট্রেন যাতায়াত করতে পারবে না। বেশ কিছু এমনি হোল্ডিং যে কার্ড আছে সেই জায়গাগুলোকে না পড়লেও ট্রেন চলে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই ডায়মন্ড হারবার যে এই যে শাখা, এই যে লাইনে, সেখানে হচ্ছে যে ওভারগেট করার পরে কিন্তু সাধারণ মানুষ তাদের সময়সীমাটা থাকে, ট্রেন যে ঢুকতে, প্ল্যাটফর্মে ঢুকতে বা ট্রেন ঢুকতে যে সময়টা লাগে তার আগে অনেক আগে কিন্তু গেট পড়ে যায়। ফলে কিন্তু যারা এই গেটের সামনে এসে তাদেরকে যেতে হয় এবং বেরিয়ে যায়, তারা নিচু হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। ফলে কিন্তু একদিকে যেমন এটা একটা মানুষের সচেতন হওয়ার বিষয় থাকে, পাশাপাশি এখানে মানুষের দাবি যে বেশ কিছু জায়গায় ওভার ব্রিজ করলে তাদের এই সমস্যা দূরীকরণ হবে। আবার ডায়মন্ড হারবারের যে জায়গাটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটি মাথায় মানে পুরোপুরি শেষ প্রান্তে টিকিট কাউন্টার। ফলে কিন্তু অন্য প্রান্ত থেকে মানুষ যাতায়াত করলে তাদের টিকিট কাটতে গেলে কিন্তু অন্য প্রান্ত গিয়ে টিকিট কাটতে হবে। ফলে কিন্তু সমস্যা, কিন্তু রেলের যে সমস্যা আছে সেটা সাধারণ মানুষের কাছে অনেকটাই দুর্ভোগে পড়তে হয়। তবে সেটা নিয়েই কিন্তু সাধারণ মানুষের বারবার যে অভিযোগ যে অনেক প্ল্যাটফর্মে আছে সঠিকভাবে বাথরুম নেই, অনেক প্ল্যাটফর্মে আছে যেখানে নিচু আছে এবং নামতে গিয়ে সমস্যা হয়। যেমন এই যে সমস্যাগুলো আছে সাধারণ মানুষের, পাশাপাশি যে রেল গেটের মধ্যে যে রেল গেট পড়ে যাওয়ার পরেও অসচেতনতার মাধ্যমে মানুষ রেল গেট পার হয়ে সাইকেল নিয়ে নিচু হয়ে গেট পড়ে থাকার পরেও তারা যায়, দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো সময়। একদমই, অনেক ধন্যবাদ নকিবউদ্দিন। এবং এক্ষেত্রে যে অভিযোগটা উঠে আসে বারবার, যে দীর্ঘক্ষণ পড়ে থাকে রেল গেট, খুলে গেল, মানে যখন বন্ধ হয়ে গেল সে খুলতেই চায় না। আমি জায়গা থেকে একটু সন্তোষবাবুর কাছে আসবো। সন্তোষবাবু, আপনি যেখান থেকে যাতায়াত করেন, এই ঘটনা তো মানে রোজকারের সমস্যা। রোজকারের ঘটনা, এবং সাধারণ মানুষ এই রেলগেট যেখানে পড়ছে তো উঠছে না। আমি ওই মেন লাইনের বাসিন্দা, মানে হাওড়া থেকে বর্ধমান হচ্ছে মেন লাইনেই বহু জায়গায় গেটে লোক নেই এবং বহু জায়গায় গেট নেই। এখনো সাধারণ মানুষ এমনি রেল পারাপার করে। আগে জিআরপি বা আরপিএফ একটা জায়গায় দাঁড় করাতো, সেটাও নেই। একটা জায়গায় 225 কোটি টাকা দিয়ে আমি গেট করে দিলাম বা সার্ভে করে দিলাম, এটা বড় সমস্যা নয়। এই সমস্যাটা সার্বিকভাবে সারা পশ্চিমবাংলা বলুন, সারা ভারতবর্ষে কি কোথায় গেট নেই, কোথায় গেট আছে তো লোক নেই, সব জায়গায় রেলকে দিতে হবে, নাহলে কোনোদিন এই নিরাপত্তা, রেল যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এভাবে সাধারণ মানুষের আরো ক্ষয়ক্ষতি হবে। এই একটা জায়গায় আমি মিটিয়ে দিলাম সেটা না, এটা তো একটা ডিপার্টমেন্ট। রেল কোটি কোটি টাকা তুলছে, প্রিমিয়াম টিকিট তুলছে, বন্দে ভারতের নাম করে কোটি কোটি টাকার অ্যাড হচ্ছে, তাহলে রেলের নিরাপত্তাটা কেন সাধারণ মানুষ পাবে না? এটা একটা জায়গার সমস্যা নয়, এটা সারা জায়গায় গেট করছে তো উঠছে না, গেটে লোক নেই। এখন আবার রেল নতুন সিস্টেম করছে, নাকি স্টেশন মাস্টারদের গেটে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা হচ্ছে। আমরা শুনছিলাম যে শ্রীরামপুর স্টেশন মাস্টার আমাদের বলছে যে আমাদেরকে বলছে গেটে নিয়ে চলে যাবে, তাহলে স্টেশন কে সামলাবে? এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে আগামী দিনে আরো এরকম বিষয় না, এরকম কোনো বিষয় নেই।
মানে আমি কেন বলছি, এই যে দুর্ঘটনাগুলোর পরে যে বিষয় নিয়ে চর্চা হয়েছিল যে রেলে চরম কর্মী এই কথাগুলো সব্যসাচী একদমই ঠিক নয়। আমি বলে দিই, আমাদের যেমন একটা প্রায় দিন শুনতে হয় বা কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে একটা খবর এখন ইদানিংকালে শোনা যাচ্ছে যে রেলে নাকি ড্রাইভারে প্রচুর ভ্যাকেন্সি, এত ভ্যাকেন্সি মানে রেল নিচ্ছে না। কিন্তু যেভাবে 60 বছরের পরে মানুষের রিটায়ারমেন্ট হয়, এক্ষেত্রেও ড্রাইভার কেন সমস্ত ক্যাটাগরির মানুষরাই রিটায়ার করছে, রেলে কেন সমস্ত অর্গানাইজেশন। নিয়োগ, হ্যাঁ আসছি, নিয়োগ আমাদের অগাস্টে যেমন আমরা প্রমোশন দিয়ে 1260 জনকে করছি, আর আরেকটা যেটা করব সেপ্টেম্বরে আমাদের হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে 18,000 শুধু ড্রাইভারের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আরআরবির মাধ্যমে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আপনারা জানেন রেলওয়ে বছর কি হয়েছিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আসছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আমাদের একটা ক্যালেন্ডার আছে যে এই সময় অ্যাপ্লাই করতে হবে, এই সময় তার পরীক্ষা হয়, একটা শিডিউল করা আছে। আর অত্যন্ত ট্রান্সপারেন্টলি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিলেকশন হয়, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, সারা ভারতবর্ষের লোক এটা জানে। তো সিলেকশনে হয়, প্রমোশন হয়, রিটায়ারমেন্টও হয়, এটা হতেই থাকে, এটা অনগোয়িং প্রসেস সাইকেল, এটা নিয়ে কোনো ইয়ে নেই। আর এই যে আনম্যানড রেল, আনম্যানড যে গেট, এ তো মানে আনম্যানড কিছু কিছু ক্ষেত্রে দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আনম্যানড কথাটা নয়, কথাটা হলো আমাদের যে লেভেল ক্রসিং গেটগুলো আছে সেগুলো সবই ম্যান্ড, কিন্তু যেখানে দেখুন কিছু কিছু লোকেশনে মানুষ নিজেরাই একটা ছোট ছোট গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে একটা লেভেল ক্রসিং গেট বানিয়ে নিয়েছে তাদের যাতায়াতের সুবিধার জন্য, এটা বানিয়ে নিয়েছে। আমরা সেখানে ফেন্সিং করেছিলাম, সেটা ফেন্সিং করে দেওয়ার পরে সেখানে অ্যাজিটেশন শুরু হয়। তো আমরা এইগুলোতে সেট রাইট করার চেষ্টা করছি স্থানীয়ভাবে কথা বলে। আর যেটা ইস্যুটা, মেন ইস্যুটা এখানে আছে, রেলগেট পড়ে আছে কিন্তু উঠছে না, এই যে সমস্যাটা মানুষ বলছেন, এটা উল্টো দিকটাও আছে। কীরকম? উল্টো দিকটা হলো যে একটা ট্রেনে যে ধরুন 1000 থেকে 1200 মতো যাত্রী যাচ্ছেন, তারা যে যতক্ষণ রেলগেটটা খোলা থাকছে সেই ট্রেনটি দাঁড়িয়ে আসে। ফর ইনস্টেন্স আমি ধরে নিই আজকে খড়দা স্টেশনে এখন 5:10 এই 5:40 বাজে, 5:40 একটি ট্রেন দাঁড়িয়ে আছে, রেলগেটটা খোলা আছে। তো যতক্ষণ রেলগেটটি 10 মিনিট মানে যে শিডিউল টাইমের বেশি যদি খোলা থাকে, তো ততক্ষণ ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে। আলটিমেটলি সেই ট্রেনটা যখন ডেস্টিনেশনে গিয়ে পৌঁছেছে, ধরে নেওয়া যাক নৈহাটিগামী ট্রেনটা ছিল, ট্রেনটি ওখানে গিয়ে 10 মিনিট লেটে পৌঁছলো। এই যে ট্রেন লেট হয় ইত্যাদি ইত্যাদি, ডিউ টু দিস রিজন। না, কিন্তু এখানে লেট হওয়ার কারণ শুধুমাত্র লেভেল ক্রসিং তো নয়। না, ওয়ান অফ দ্য রিজন, কেন আপনি তো রেলগেটটাকে বন্ধ করতে পারছেন না, ট্রেনটা চালাতে পারছেন না। ট্রেনটা চালাতে পারবেন যখন রেলগেটটা বন্ধ হবে। তো অটোমেটিক একটা জিনিস যখন লেট হয়ে গেল, তখন সেটা তো সাইমালটেনিয়াসলি লেটটা কিউমুলেটিভ, এই যে দমদম স্টেশনে এই যে নানান সময় ট্রেন এত লেট করে, এই বিষয়টা কি শুধুমাত্র এই রেল ক্রসিং? ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হলো এইটা, রেলগেট। কারণ রেলগেট যদি বন্ধ না হয়, আপনার একটা ট্রেন যখন তার ডেস্টিনেশনে গিয়ে লেট পৌঁছালো 5 থেকে 10 মিনিটই ধরলাম, সেটা তো 10 মিনিট লেটে আবার ছেড়ে আসছে। এটা তো একটা নেভার এন্ডিং একটা প্রসেস। মানে আমি বলছি যে একটা জায়গায় সেখানে হচ্ছে অনেক পরে অনেক মানে ভিড় সরিয়ে গেটটাকে বন্ধ করতে হলো, তখন অন্যদিকে দেরি হয়ে গেছে স্বাভাবিকভাবেই। এবারে সেখানে তার মানে অনেক দীর্ঘমেয়াদী রেলগেট পড়ে আছে ধরে নিতে হবে। না, ফলে এবারে এই বিষয়টা তো আমি তাহলে তো কারোরই দোষ নয়। না, রেলগেটটা যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ আপনি ট্রেনটা চালাতে পারবেন না। অতএব ওই যেইটা শিডিউল স্টপেজ হলো, সেই শিডিউল স্টপেজ থেকে 5 থেকে 10 মিনিট, যে শিডিউল স্টপেজটা থেকে যতক্ষণ ডিটেনশন হলো ততক্ষণ ট্রেনটা লেটে গিয়ে পৌঁছলো। আচ্ছা সন্তোষবাবু, আপনার ঘাড়ে কিন্তু একটা বিষয় এলো, আপনাদের ঘাড়ে মানে আমাদের মতো সাধারণ যাত্রীদের ঘাড়ে, যে কোথাও গিয়ে আমাদের জন্য রেলগেট পড়তে দেরি হয়, ট্রেন ছাড়তে দেরি হয়, ট্রেন লেট হয়। রেলগেটে কি আরপিএফ বা পুলিশ কেউ থাকে যে কন্ট্রোল করবে ট্রাফিক সিস্টেম? যদি জাম লাগে তাহলে আমরা তো পুলিশকেই দোষ দিই। তো এই রেলের ক্ষেত্রে যখন গেট যদি নামাতে, ওইখানে তো কার পুলিশ বা আরপিএফ দেওয়ার দায়িত্ব কার? উনি ভাড়া নেবেন তো পরিষেবা তো দিতে হবে। উনি কোটি কোটি টাকা তুলছেন, রেলের প্রিমিয়াম ভাড়া বাড়াচ্ছেন, রেলের প্রত্যেক দিন ভাড়া বাড়ছে, মানুষের দৈনন্দিনের ভাড়া বাড়ছে, পরিষেবা যতদিন হচ্ছে, রেলে কবে ভাড়া বেড়েছে? যতদিন যাচ্ছে লোকাল ট্রেনে ভাড়া তো ইদানিংকালে বাড়েনি, মানে 2 বছর তো বাড়েনি। প্রিমিয়াম ভাড়া আপনি জানেন প্লেন থেকেও বেশি হয়ে যাচ্ছে। আরে রিজার্ভেশনের কথা হচ্ছে না, সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি। আপনি সব ট্রেনগুলোই তো তুলে দিচ্ছেন। আপনারা তো কত সাধারণ মানুষের যেইগুলো জেনারেল ট্রেন
যেমনি এখান থেকে দিল্লি জনতা এক্সপ্রেস যেত, আপনি তুলে দিলেন। না না না, আপনার কাছে সঠিক, আপনার কাছে সঠিক হাওড়া থেকে আপনি তুলে দিয়েছেন। আপনার কাছে তথ্য নেই, আপনি রেলের আধিকারিক হতে পারেন, আমি দেখিয়ে দেবো আপনার কাছে তথ্য নেই। জনতা এক্সপ্রেস উঠে গেছে, অমৃতসর এক্সপ্রেস উঠে গেছে, ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছেন। গরিব মানুষের ট্রেন, বন্দে ভারত 1500 2000 না না 5 আর 6 আছে। না না তর্ক হচ্ছে। আচ্ছা সন্দেহ ঠিক আছে, এবার উত্তর দিতে দিন। একটা চলছে, একটা বন্ধ করেছে, একটা চলছে। আপনারা তো সব ট্রেন, গরিব মানুষের ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা সন্দেহ উত্তর দিতে দিন। সাধারণ মানুষের মেল ট্রেন চলছে না। আসবো কৌশিক। আমরা আপনি যেখানে একটা জায়গায় ভুল করলেন সেটা হলো রেলের যাত্রী ভাড়া। রেলের যাত্রী ভাড়া কিন্তু বাড়েনি, লোকাল ট্রেনে তো বাড়েনি, অন্তত 2-3 বছর ধরে বাড়েনি। এক, দ্বিতীয় হলো হচ্ছে ট্রেন তুলে দেওয়া বা ট্রেন বন্ধ করে দেওয়া। 5 আপের যেটা পাঞ্জাব মেল বললেন এখনও চলে, আজকেও চলবে, ডেলি চলে। অমৃতসর মেল, 5 আপ এগুলো ডেলি চলে। এগুলো হয়তো কোথাও তথ্যগতভাবে ভুল আছে, ব্যক্তিবিশেষে ভুল থাকতে পারে, কিন্তু রেলে যারা রেগুলার ফলো করেন তারা সবাই জানে ট্রেন চলছে এবং ট্রেন কোনো উইথড্র করা হয়নি সিস্টেম থেকে। রাদার লোকাল ট্রেন আমরা আরও বাড়িয়েছি, কেননা আমরা প্ল্যাটফর্মস বাড়াচ্ছি, আমরা প্ল্যাটফর্মের লেন্থ বাড়াচ্ছি, সেখানে আমরা আচ্ছা বেশি এই বিষয়গুলো আমরা আসবো। তবে সদ্যবাবু আপনাকে আপাতত ধন্যবাদ, এবং আমরা কি কি রেলের তরফে পদক্ষেপ করা হয়েছে সেটা নিয়ে ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আর আমরা যে আলোচনায় ছিলাম সেখানে যাত্রী অসন্তোষের বিষয়টা তো আমরা দেখলাম কৌশিকবাবু যে কোন জায়গায় রয়েছে। আমি অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোন কোন বিষয়ে আপনারা পদক্ষেপ নিয়েছেন। এবং খড়দার কথা আপনি বললেন যে 270 কোটি টাকা, কিন্তু এখানেও খড়দাবাসী বলছেন যে এরকম প্রতিশ্রুতি আমরা অনেক শুনেছি। আমরা আশা করব এইবারে কাজ হবে। আমি আপনার কাছে আরও আসবো, আপনার বেশ কিছু ঘোষণা রয়েছে। আমি প্রাক্তন রেলকর্তা ডিসি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে সংক্ষেপে একটা বিষয়, একটাই প্রশ্ন আপনার কাছে। এই যে লেভেল ক্রসিং, তাই নিয়ে রেলের একটা বিবৃতি রয়েছে, একটা স্ট্যান্ড রয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ, তাদেরও রেলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, লেভেল ক্রসিং নিয়ে অস্বস্তি রয়েছে, দুর্ভোগ রয়েছে। এটা কি একটা নেভার এন্ডিং? এর কি কোনো সলিউশন আমরা দেখতে পাবো না? না দেখুন, এই যেটাকে লেভেল ক্রসিং এর এগেইনস্টে যে রোড ওভার ব্রিজ, আমরা টেকনিক্যাল ভাষায় বলি রোড ওভার ব্রিজ ইন রিপ্লেসমেন্ট অফ লেভেল ক্রসিং। এই কিন্তু সুবারবন সেকশনে প্রত্যেকটা লেভেল ক্রসিং এর জন্য ওয়ার্ক ইজ স্যাংশন, কিন্তু আপনি খড়দার মতন জায়গাতে যখন এই রোড ওভার ব্রিজ করতে যাবেন, রেলের উপরের পোর্শনটা তো হয়ে যাবে, মেন হচ্ছে অ্যাপ্রোচেস। দুদিকে যে অ্যাপ্রোচ হবে, অ্যাপ্রোচ আপনি খড়দার মতো জায়গায় বানাতে পারবেন যতক্ষণ পর্যন্ত না এই দুই সাইডে দোকানদার এবং পাকা বাড়ি যা আছে তাদের রিহ্যাবিলিটেট করা যাচ্ছে। কারণ এখানে অ্যাপ্রোচ করা অত সহজ কাজ না। যেখানে যেখানে মোটামুটি একটু কঠিন সেখানে অলরেডি হয়ে গেছে। এই খড়দার মতন জায়গাতে জেনারেলি লেভেল ক্রসিং এর অ্যাপ্রোচে প্রচুর দোকান থাকে এবং প্রচুর ঘর বাড়ি থাকে। এগুলোকে হাঁটাতে গেলে আপনাকে প্ল্যান করে কোথাও কোনো জমি অ্যাকোয়ার করতে হবে, সেখানে কোনো বড় সুপার মার্কেট টাইপের করতে হবে, এই দোকানদারদের রিহ্যাবিলিটেট করতে হবে, এবং যাদের বাড়ি আছে তাদের বাড়ি ভাঙতে হবে, ভেঙে তবে এই অ্যাপ্রোচ হবে। এখানে যদি আপনি একটা লেভেল ক্রসিং এ যদি রোড ওভার ব্রিজ করতে যান, আপনার মিনিমাম 3 থেকে 4 বছর টাইম লাগে। আর তার উপর আর একটা হচ্ছে যে এখন যেটা নিয়ম হয়েছে যে শুধু রোড ওভার ব্রিজ করলেই হলো না, কারণ রোড ওভার ব্রিজে তো আপনার 4 হুইলার গুলো যাবে, আপনার অটো বা রিক্সা বা আপনার সাইকেল, এরা তো আর রোড ওভার ব্রিজে উঠতে পারবে না। অটো পারলেও উঠবে, কিন্তু সাইকেল এবং রিক্সা তো উঠতে পারবে না। সেই জন্য এখন রেলওয়ে যখনই স্যাংশন করে তখনই রোড ওভার ব্রিজের সাথে একটা সাবওয়েও স্যাংশন করে, তাকে আমরা বলি লিমিটেড সাবওয়ে। সেই সাবওয়ের মধ্যে দিয়ে যারা পায়ে হেঁটে যাবেন, যারা সাইকেলে যাবেন, যারা রিক্সায় যাবেন, তারা যাবেন। কারণ এই রোড ওভার ব্রিজটা হলে এই লেভেল ক্রসিংটাকে পার্মানেন্টলি বন্ধ করতে হবে। পার্মানেন্টলি যদি বন্ধ না করা হয় তাহলে ওখানে তো লেভেল রোড ওভার ব্রিজ করে কোনো লাভ নেই। সেই যদি আমি ব্রিজও করলাম, সেই লোকজন আবার যাতায়াত করলো, সেই আপনার আনসেফ কন্ডিশন থেকেই যাবে। এখন ব্যাপার হচ্ছে এটাকে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদের উপরে অনেকটা করবেন, তারা পুরোপুরি সার্ভে করে
সার্ভে করে সাইডের যে অ্যাপ্রোচে যে সমস্ত দোকান আছে, বাড়ি আছে, তাদের কেমন করে রিহ্যাবিলিটেট করা যায় করে অ্যাপ্রোচটা তৈরি করতে হবে। একদমই মিস্টার মিত্র, আপনাকে অনেক পরে আমরা পেলাম, আপনাকে এখনই ধন্যবাদ দিতে হচ্ছে কারণ আমাদের সময় একদমই কম। আপাতত আপনাকে ধন্যবাদ। আর কৌশিকবাবু, প্রাক্তন রেলকর্তা, তিনি আপনার ঘোষণার পর প্রায় জল ঢেলে দিন। না না স্যার, যেটা বলেছেন স্যার এক্সপিরিয়েন্স থেকে বলেছেন, কোনো জল ঢালেননি। লোকে তো দেখবে কি মানে এত কিছু করে এমনি একটা কিছু করতে গেলে প্রশাসনিক জটিলতা, একটা মেট্রো চলছে তো চলছে। স্যার যেটা বলেছেন ডিটো করেছেন আমাকে, স্যার আমার কথাটাকেই এগ্রি করেছেন। শুধু যেটা আমি বলছি না অ্যাপ্রোচ রোডে যে প্রবলেম, এটা খুব শর্ট আউট হয়ে যাবে। স্টেট গভর্নমেন্টের সঙ্গে আমরা কথা বলা শুরু করেছি। আমরা শুধু খড়দা নিয়ে আজকে আলোচনা করছি, খড়দা কেন, আমরা সব জায়গায় লিমিটেড হাইট সাবওয়ে আমরা অলরেডি করে ফেলেছি, বিভিন্ন জায়গায় করেছি। এই যে ব্লক নিয়ে আমরা কোথায় কোথায় করবেন ভাবছেন? আমরা এখন সাবওয়ে থেকেও যেটা করবো, যেটা হলো ফুট ওভার রোড ওভার ব্রিজ, যেটা রেল ওভার ব্রিজ। কোথায় কোথায়? আমার সময় খুব কম। আমরা করছি বারাসাতে, করছি ব্যারাকপুরে 7টা লাইন কভার করে করছি। টিটাগড়ে করব, হাবড়ায় করব, কল্যাণীতে করব। এরকম কিছু কিছু জায়গা আমরা অলরেডি স্যাংশনের মুখে, একদম আমরা কাজ শুরু। কিন্তু আপনারা বলতে পারেন স্যাংশন করে দিয়েছি, এরপরে রাজ্য প্রশাসন যদি সাহায্য না করে আমরা কি করব? এইসব কথা, আমরা তো পলিটিক্যাল মানুষ নই, আমরা রেলে কর্মী, তো আমরা পলিটিক্যাল কথাবার্তা বলি না। আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সবসময় টাচে থাকি, স্টেট গভর্নমেন্টের আধিকারিকরাও আমাদের সঙ্গে টাচে থাকেন। বেশ, আমরা এখানেই শেষ করছি, সময় শেষ। কিন্তু ঘোষণা বড়সড় ঠিকই, যদি হয় খুবই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ হবে তো? যদি হয় কবে হয়, নজর থাকবে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।